আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে যেটা পড়ব সেটার নাম হলো রিয়েল স্পেস রিকারশন। লাইট একটু কম মনে হচ্ছে, একটু ওয়েট করো, আমি একটু লাইটটা একটু বাড়িয়ে, ওদিকে একটু আলো কম মনে হচ্ছে। রিয়েল স্পেস রিকারশন মেথডের ইয়াটা শুরু হচ্ছে হলো এটা একটা টাইট বাইন্ডিং হ্যামিল্টনিয়ান দিয়ে আমরা কাজটা শুরু করতে হবে। টাইট বাইন্ডিং হ্যামিল্টনিয়ান। ধরো আমরা একটা হ্যামিল্টনিয়ান এমন ভাবে ডিফাইন করলাম যে হ্যামিল্টনিয়ানটা হলো এরকম: H equal to summation of I epsilon I pi, pi হলো একটা অপারেটর, প্লাস summation of j not equal to I t I j capital T I, where pi is called a projection operator, and Pij is called transfer. ঠিক আছে, একটাকে বলি আমরা প্রজেকশন অপারেটর, আর একটাকে আমরা বলি ট্রান্সফার অপারেটর। পিআই ইজ ডিফাইন্ড বাই দিস থিং, দিস ইজ ইকুয়াল টু আই cat into I bra, and pij equal to I cat bra। এই হলো গিয়ে তাদের ডেফিনেশন। এখন এই হ্যামিল্টনিয়ানটাকে আমরা একটা মডেল সিস্টেমে ক্যালকুলেট করে দেখতে চাই যে এটা আসলে হ্যামিল্টনিয়ানটা দেখতে কেমন হবে। প্রথমে চলো আমরা একটা মডেল সিস্টেম নিই, সিস্টেমটাকে আমরা এভাবে দেবো একটা স্কোয়ার লেটিস বানাবো। স্কোয়ার লেটিস কি জিনিস? স্কোয়ার লেটিস হলো অনেকগুলি বিন্দু আঁকবো, এগুলিকে আমরা বলবো লেটিস। আমরা জানি লেটিস এবং বেসিস মিলে একটা ক্রিস্টাল তৈরি হয়, এবং এটার যে ট্রান্সলেশনাল ভেক্টর সেগুলিকে আমরা বলতে পারি বেসিস। এই হলো আমার লেটিস পয়েন্টগুলি, আমি সবগুলি আঁকছি যতদূর সম্ভব। অন্তত 5 লাইন আমার আঁকতে হবে, কারণ 5 লাইনে বেশি আমি দেখাবো না। এখন ঠিক মাঝখানে কোনো একটাকে আমি ধরো নাম দিলাম ওয়ান। ওয়ান নাম দিলে ঠিক এটা ডান পাশে যেটা সেটাকে আমি নাম দিব টু, উপরে যেটা সেটাকে নাম দিব থ্রি, এইখানে নাম দিব ফোর, এটাকে নাম দিব ফাইভ। আবার তারপর আমি টু থেকে শুরু করবো, টু এর ডান পাশে যাব, এটাকে আমি দিব সিক্স, উপরে গেলে সেভেন। বাম পাশে আমার দেওয়ার দরকার নেই কারণ এখানে ওয়ান আছে, নিচে কিছু নাই, কাজে এটাকে আমি দেব। এবার আমি থ্রিতে যাব, থ্রি এর ডান পাশে অলরেডি অকুপাইড, তাহলে এখানে এখানে আমি দেব নাইন, আর এইখানে এটাকে দিব টেন। আর নিচে দেওয়ার দরকার নেই, ফোর এর ডান পাশে দেওয়া আছে, উপরে দেওয়া আছে, তাহলে এখানে আমি দেব ইলেভেন। আর যখন নিচে আসবো সেটাকে আমি দেবো টুয়েলভ। ফাইভ এর এদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, এখানে দেওয়া নাই, এটা হয়ে গেল 13।
এই সিস্টেমটার এখন আমি চাই যে এটার নিয়ারেস্ট প্রতিটা লেটিস সাইটের নিয়ারেস্ট নেইবারটা আমরা দেখার চেষ্টা করি। এইটাকে আমি সামনে রাখি, সামনে রেখে পরের লাইনগুলি লিখি। আচ্ছা, আমার অন্য একটা কাগজ লিখতে হবে, কারণ এটাতে লেখা সম্ভব না। ওইটা এক্সপেরিমেন্টের কাগজ। হ্যাঁ, একটা কাগজ কাগজ পাওয়া গেছে। এখন ধরো এটাকে আমি যদি লিখি এখন, লেটিস ওয়ান, তার নিয়ারেস্ট নেইবার কে কে? 2, 3, 4, 5। আবার যদি আমি টুটাকে নিই, টু এর নিয়ারেস্ট নেইবার কে কে? 6, 7, 1, 8। 6, 7, 1। তা থ্রি কে নিয়ে আসি, থ্রি এর নিয়ারেস্ট নেইবার কে কে? 7, 9, 10, 1। 7, 9, 1। তারপর আমি যাই ফোরে, ফোর এর নিয়ারেস্ট নেইবার কে কে? 1, 10, 11, 12। 4, 10, 11। ফাইভে যাই, ফাইভের নিয়ারেস্ট নেইবার কে কে? 8, 1, 12, 13। 8, 1, 12, 13। নিয়ারেস্ট নেইবার নিয়ে কেন আমরা কথা বলতেছি এটা নিয়ে একটু জানা উচিত। সেটা হলো কি, আমি এই হ্যামিল্টনিয়ানটা লিখছি, এই হ্যামিল্টনিয়ানটা লিখছি, এই হ্যামিল্টনিয়ানটা হলো গিয়ে এটাকে বলা হয় একটা টাইট বাইন্ডিং হ্যামিল্টনিয়ান। টাইট বাইন্ডিং হ্যামিল্টনিয়ান অর্থ হলো তার যে ইন্টারাকশন গুলি আছে শুধুমাত্র নিয়ারেস্ট নেইবার উপর কাজ করে। এই যে টিআই, যে এটা একটা ইন্টারাকশন টার্ম, এই টার্মটা শুধু নিয়ারেস্ট নেইবার উপর কাজ করবে। তাহলে আমি প্রথমত একটা ধরে নিই, লেট লেট অল দ্য টিআই জে ইকুয়াল টু ইকুয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু টি, এটাকে ধরে নিই। তাহলে আমি হ্যামিল্টনিয়ানটাকে এইভাবে লিখতে পারবো, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আসলে বিশাল বড় একটা ম্যাট্রিক্স হবে, কিন্তু আমরা মাত্র 4-5টা লাইনই লিখবো। প্রথমে যে টার্মটা আছে, যখন আমি ওয়ান নিব, আই ইকুয়াল টু ওয়ান নিব, তখন এখানে হয়ে যাবে এটা হলো এপসিলন ওয়ান, এপসিলন ওয়ান। আর নিয়ারেস্ট নেইবার সবগুলিকে আমি বলতেছি হলো টি। কাজেই ওয়ান এর নিয়ারেস্ট নেইবার কে কে? 2, 3, 4, 5। তার মানে আমি টুতে, থ্রিতে, ফোরে এবং ফাইভে টি দিব, তবে বাকি সবগুলিতে আমাকে 0, 0 এইভাবে বসাই। তারপর আমরা যে দ্বিতীয় টার্মের এপসিলন টু হবে, এপসিলন টু হবে। তো তার নিয়ারেস্ট নেইবার কে কে? 6, 7, 1, 8। টি, এটা 0, এইটা 0, এটা 0, তারপর 6 হলো এটা, 7, 8, তো বাকি সব টার্ম 0। তারপর আমরা যাই তারপরে টার্মে যখন আমি থ্রি নিব, তখন এটা হয়ে যাবে এপসিলন থ্রি। আর 6, 7, 9, 10, তার মানে ওয়ান এ টি, টু এ 0, থ্রি এ 0, ফোর এ 0, ফাইভ এ 0, সিক্স এ 0, সেভেন এ টি, এইট এ 0, নাইন এ টি, টেন এ টি, বাকি সবগুলি 0। তারপর আমরা যাই ফোরে, ফোরে এখানে পাবো আমি এপসিলন ফোর। ফোর নিয়ারেস্ট নেইবার কে কে? এটা তো ভুল লিখছি, ফোর, ফোর নিয়ারেস্ট নেইবার তার ফোর হয় না, কি লিখছিলাম, ভুল লিখছি। ফোরের নিয়ারেস্ট নেইবার হবে, ফোরের নিয়ারেস্ট নেইবার হবে 1, 10, 11। ও, 1, 10, সরি, ফোরের নিয়ারেস্ট নেইবার হবে 1, 10, 11, 12, এখানে 1 হবে। ঠিক আছে, তার মানে এইটা টি, তারপরে এগুলো সব 0, 5, 6, 7, 8, 9, 10 টি, 11 টি, 12 টি, এই যে এইভাবে আমি লিখবো। তারপরে আমি যদি ফাইভে যাই, ফাইভের প্রথম টার্মটাই আমি কি লিখবো? তারপর 0, 0, 0, এপসিলন ফাইভ। তারপরে 0, 6, 7, 8 নাম্বারে আমি একটা টি দিব। তো এগুলি সব খালি থাকবে। তারপরে এখানে একটা টি হবে, 13তে একটা টি হবে, দ্যাটস অল। ঠিক আছে, এইভাবে আমার হ্যামিল্টনিয়ানটা তৈরি করতে হবে। এইখানে আমরা মাত্র 5টা টার্ম দেখেছি, এরকম কিন্তু শত শত টার্ম হতে পারে। তার মানে এটা কি হবে, যদি ধরো আমি 100টা অ্যাটম নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এই হ্যামিল্টনিয়ানটা হবে একটা 100 বাই 100 ম্যাট্রিক্স।
আর যদি 1000টা নিয়ে পড়ি তাহলে আমরা এখানে পাবো 1000 বাই 1000 ম্যাট্রিক্স, তার মানে বিশাল বড় একটা ম্যাট্রিক্স। কিন্তু এই হ্যামিল্টনিয়ানের বেশিরভাগ টার্ম হলো জিরো। সো উই উইল গেট এ হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স with most of the term zero. বেশিরভাগ হ্যামিল্টনের বেশিরভাগ টার্মই হবে জিরো। This type of matrix is called sparse matrix. এগুলি হলো স্পার্স ম্যাট্রিক্স, যেসব ম্যাট্রিক্স এর বেশিরভাগ উপাদানগুলি বেশিরভাগই জিরো তাদেরকে বলা হয় স্পার ম্যাট্রিক্স। এখন এই সমস্যা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো গ্রিনস ফাংশন ক্যালকুলেট করা। গ্রিনস ফাংশন আমরা ক্যালকুলেট করি ইউজিং দিস ইকুয়েশন g g e মাইনাস এইচ আই ইনভার্স। এই জিনিসটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, কিন্তু যেভাবে আমার ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্স যদি থাকে তাহলে আমরা আসলে এটাকে ক্যালকুলেট করতে সক্ষম হব না। তাহলে আমার কি করতে হবে? আমার এখানে এখানে একটা, আচ্ছা, এই গ্রিনস ফাংশনটা এটাকে আরেকভাবে প্রকাশ করে। অনেক সময় অনেক বইয়ে তুমি দেখবো যে এইভাবে লেখা আছে জেড অফ আই মাইনাস এইচ ইনভার্স, দুইভাবেই প্রকাশ করে। এখন জেড হলো একটা কমপ্লেক্স নাম্বার, জেড ইজ এ complex number and এইটার আমি যদি ট্রেস নিই, ট্রেস অফ জি অফ জেড, এটাকে আমাকে কি দিবে? ধরো এস এস জেড আই মাইনাস এইচ ইন্টু এস। তার মানে এই গ্রিন ফাংশনের এটাকে এখানে একটা মাইনাস ইনভার্স ওয়ান মানে বাদ পড়ে গেছে, এখানে একটা ইনভার্স ওয়ান বাদ পড়ে গেছে। এই এই যে ম্যাট্রিক্সটা আমি পাবো তার যে ডায়াগোনাল কম্পোনেন্ট, সবগুলি ডায়াগোনাল কম্পোনেন্ট যদি আমি যোগ করি তাহলে তাহলে আমি গ্রিন ফাংশন পাবো। এক মিনিট। এখন আমরা এইটা ট্রেস আমরা বের করতে পারি, কারণ ট্রেসে ট্রেসে ইফ ইফ ইউ বা মিউ is the complete set of complete set of eigengates, it can be shown that it can be, আমার খাতা যদি ইয়া থেকে বের হয়ে যায় তাহলে আমাকে একটু মনে করে খেয়াল করে দিই। It can be shown that trace of g of z equal to summation of mu 1 by z minus mu, এটা দেখানো যায়। এখন in the limit it limit z equal to e minus I del with del tends to জিরো প্লাস মানে কি? এটা জিরো হবে, পজিটিভ দিক থেকে এসে জিরো হবে। উই গেট উই গেট মাইনাস ওয়ান ওভার পাই অফ লিমিট z টেন্স টু
e minus I0 plus into 1 over n imaginary part of gz equal to 1 over n plus mu delta e minus mu equal to ne. What is this ne? এইটাকে বলা হয় density of states. Density of states. এখন ডেনসিটি অফ স্টেট জানার সুবিধা কি, আমি যদি কোনো একটা ম্যাটেরিয়ালের ডেনসিটি অফ স্টেট সম্পর্কে ধারণা পাই যে ডেনসিটি অফ স্টেট কেমন, কত, কিরকম, তাহলে সেই ম্যাটেরিয়ালের যত ধরনের ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি আছে সবকিছু আমি বের করে ফেলবো। তার জন্য আমাদের এই ডেনসিটি অফ স্টেটস আমাদের বারবার বের করতে হবে। এখন আমি আমরা এখন এই ক্যালকুলেশনটা, এটা যে ক্যালকুলেশনটা আমরা করতে চাচ্ছি, ধরো রিঞ্জ ফাংশনের এই ক্যালকুলেশনটা, এটা আমরা এই ধরনের হ্যামিল্টনিয়ান দিয়ে কখনোই সলভ করতে পারবো। আমাদের করতে হবে কি, এমন একটা হ্যামিল্টনিয়ান বের করতে হবে যে হ্যামিল্টনিয়ানটা একটা ট্রাই ডায়াগোনাল হ্যামিল্টনিয়ান। সেটা করতে গেলে আমাদের রিকারশন মেথডে শরণাপন্ন হতে হবে। এখন আমরা সেটা একটু দেখি যে কিভাবে এটা করা যায়। ধরো আমরা যেভাবে আমরা ক্যালকুলেশনটা আগে নিছিলাম সেটা আরেকটু আগে নিই। এখন তাহলে আমরা দেখছিলাম যে h equal to summation of I epsilon I pi plus summation of I j। I j মানে এভাবে লেখার অর্থ হলো I এবং j তারা একে অন্যের নিয়ারেস্ট নেইবার। j হলো I এর সব নিয়ারেস্ট নেইবার। I j into T I j, এইটাকে আমরা অপারেটর বানাই। তা এগুলি প্রজেকশন অপারেটর সম্পর্কে আগে বলছিলাম। তাহলে এখন দেখো, লেট আস চেক যে এইচ এম এম কম্পোনেন্ট সেটা কিভাবে এখান থেকে আমি বের করতে পারি। এইচ এম এম মানে হলো এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা এম এম কম্পোনেন্টটা আমি দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে কিভাবে লিখবো, এখানে লিখবো সামেশন অফ আই এপসিলন আই, পিআই এর জায়গায় আমি লিখবো এম আই আর আই এম প্লাস সামেশন অফ আই জে টি আই জে, এখানে আমি লিখবো এম আই জে এম। কারণ আমি জানি টি আই জে ইকুয়াল টু আই জে এবং পি আই ইকুয়াল টু আই আই, এটা আপনি আগে শিখে আসছেন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি সামেশন অফ আই এপসিলন আই ডেল্টা আই এম, আর এখান থেকে আমি লিখতে পারি দিস ইজ অ্যানাদার ডেল্টা আই এম প্লাস সামেশন অফ আই জে টি আই জে, এটা হবে একটা ডেল্টা এম আই, আর এখান থেকে আমি পাবো ডেল্টা এম জে এম জে। এখন দেখো এই টার্মে এই টার্মে এম আই এম জে, আই তো নট ইকুয়াল টু জে, তার মানে এই টার্মে সবসময় আমরা জিরো পাবো। আমরা শুধু তাহলে এইখান থেকে পাবো এপসিলন, তার মানে এইচ এম এম কম্পোনেন্টটা হলো এপসিলন এম কম্পোনেন্ট। তারপর আমরা আরেকটা কম্পোনেন্ট দেখি, সেটা হলো এইচ এম এন। এইচ এম এন তার মানে যত ডায়াগোনাল কম্পোনেন্ট আছে সবগুলি আমরা এপসিলন। আমরা কিন্তু একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে খেয়াল করো, সেখানে যত ডায়াগোনাল কম্পোনেন্ট আছে সবগুলি কিন্তু এপসিলন দিয়ে আছে। আর অফ ডায়াগোনাল কম্পোনেন্ট গুলি কেমন হয় আমরা একটু দেখি। দিস ইজ ইকুয়াল টু সামেশন আই এপসিলন আই এম আই আই এন। এখন যেহেতু এম এন, কাজে এখানে এম আসবে এখানে এন আসবে, প্লাস সামেশন অফ আই জে টি আই জে এম আই জে এন। এখন এখানে থেকে আমি যদি ডেল্টা ফাংশন তৈরি করার চেষ্টা করি তাহলে কি আসবে, এপসিলন আই ডেল্টা এম আই, এখানে হবে ডেল্টা আই এন, ঠিক আছে, প্লাস এখানে আসবে টি আই জে ডেল্টা এম আই
ডেল্টা এন। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি এম এবং এন এটা বলতেছি দে আর ডিফারেন্ট, তাই না? এম আর এন একই না, এটা এম এন একই যদি না হয় তাহলে এই টার্মটা ইট গিভস মি অলওয়েজ জিরো। কারণ এইদার আই ইকুয়াল টু এম অথবা আই ইকুয়াল টু এন। আই ইকুয়াল টু যদি এম হয় তাহলে এটা ওয়ান, এটা জিরো। আর যদি আই ইকুয়াল টু এন হয় এটা জিরো, এটা one। কাজে এটা সবসময় জিরো হবে। কিন্তু যেহেতু এম আর এন দে আর ডিফারেন্ট এবং আই জে দে আর অলসো ডিফারেন্ট, তাহলে এখানে আমি পাবো সামেশন, সরি, টি এম, মনে রাখতে হবে যে এম নট ইকুয়াল টু এন, আদারওয়াইজ এটা টি এম এন পাবো না। তাহলে আমরা রেজাল্টে আমরা পাচ্ছি যে ডায়াগোনাল টার্মগুলি সবগুলি এপসিলন এম এবং কিছু কিছু অফ ডায়াগোনাল টার্ম সেগুলি হবে টি এম। এখন এখন আমরা এইটাকে প্রথমে একটা লিনিয়ার চেইনের মধ্যে আমরা দেখি। লিনিয়ার চেইন কি জিনিস? লিনিয়ার চেইন হলো এইরকম একটা অ্যাটম করছি। ধরো আমি বলতেছি দিস ইজ মাই আই, এটা তাহলে হবে আই প্লাস ওয়ান, এটা হবে আই মাই। এইভাবে আমি যদি একটা চেইন তৈরি করি তাহলে এটাকে বলা হয় লিনিয়ার চেইন। তাহলে এইসব ক্ষেত্রে নিয়ারেস্ট নেইবার কয়টা? প্রতিটা পার্টিকেলে দুইটা করে নিয়ারেস্ট নেইবার থাকবে। একটা হলো আই, আই এর জন্য আই প্লাস ওয়ান, আই এর জন্য আই মাইনাস ওয়ান। তাহলে এখানে আমি হ্যামিল্টনিয়ানটা কিভাবে? এখন আমি হ্যামিল্টনিয়ানটা লিখবো এইভাবে, হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এপসিলন আই প্লাস টি টি আই প্লাস ওয়ান আই প্লাস টি আই মাইনাস ওয়ান আই। তার মানে এখানে ভিতরেই আমরা আসলে ইনপুট করে ফেললাম যে তার আই এর টার্মের সেলফ এনার্জি হলো এপসিলন, যেটা ডায়াগোনাল টার্মটা হলো এপসিলন, আর অফ ডায়াগোনাল টার্মটা মাত্র দুইটা পাবো আমি যখন আই প্লাস ওয়ান আই হবে তখন টি, আর আই মাইনাস ওয়ান আই হলে আরেকটা টি। এখন যদি এই কোয়েশ্চন থেকে আমি গ্রিনস ফাংশন বের করতে চাই, গ্রিনস ফাংশনটা কি? গ্রিনস ফাংশন ইকুয়াল টু জেড ইকুয়াল টু ওয়ান জেড আই মাইনাস এইচ ইনভার্স ওয়ান ওয়ান। তাহলে আমি এই ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো? এটা আমি লিখবো একটা ম্যাট্রিক্স ফর্মে, আমি লিখতে পারবো এইভাবে, মাইনাস ওয়ান জেড জেড মাইনাস এপসিলন মাইনাস পি জিরো জিরো জিরো। এটা হলো সবসময় এক পাশের টার্ম, এক পাশের টার্মে গিয়ে তখন আমি যখন একদম একটা লিনিয়ার চেইনের একদম এক পাশে চলে আসবো তখন শুধুমাত্র একটা ইন্টারেকশন থাকে। তার তো দুই পাশে অ্যাটম থাকে না, তার জন্য এই টার্মটায় শুধু একটাই অ্যাটম থাকে। তারপর টার্ম থেকে সবগুলিতে দুইটা করে অ্যাটম থাকে। জেড মাইনাস এপসিলন ই মাইনাস টি জিরো জিরো ডট ডট। তারপর টার্মটা কি হবে? জিরো মাইনাস টি জেড মাইনাস এপসিলন মাইনাস টি। এইভাবে আমি যদি এই পুরো ইকুয়েশনটা আমি কমপ্লিট করবো, মাইনাস ওয়ান, আর তারপর আমি একটা দেবো মাঝখানে টার্মটা, তাহলে কি আসলো? এটা হলো জেড মাইনাস আই মাইনাস এইচ ইনভার্স ওয়ান, এইটাই আমি আসলো। এখন এটাকে আমি সহজেই বের করতে পারি, ইকুয়াল টু কোফ্যাক্টর ওয়ান ওয়ান। তার মানে কি? এই টার্মটার কথা বলা হয়েছে। এই টার্মটা আমি কিভাবে বের করবো? কোফ্যাক্টর অফ জেড মাইনাস এপসিলন ডিভাইডেড বাই দ্য এটাকে কি বলে, নির্ণায়ক, ডিটারমিনেন্ট, মানে পুরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এটাকে দিয়ে যদি আমি জেড মাইনাস এপসিলন কে ভাগ করি, জেড মাইনাস এপসিলনের কোফ্যাক্টর মানে কি? এই লাইনটাকে বাদ দিয়ে বাকি যা আছে সবগুলি হলো তার জেড মাইনাস এপসিলনের কোফ্যাক্টর। তাহলে তাহলে আমরা এই ইনভার্স ওয়ানটা পাবো। একটু লিখে দিই আমি এটা, ফায়ার ফায়ার is the determinant determinant of the matrix.
এখন চলো কোফ্যাক্টর জেড মাইনাস এপসিলন কত সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। কোফ্যাক্টর এগুলি সব হলো ম্যাট্রিক্স এর টার্ম, তাই না? কোফ্যাক্টর এগুলি তোমরা আগে পড়ছো কিনা জানি না, এগুলি দরকার হলে আবার তুমি নেট সার্চ দিয়ে দেখে নিবে। দিস ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ কি, প্রথম লাইন প্রথম কলাম বাদ, তাহলে কি থাকে? থাকে জেড মাইনাস এপসিলন। দেখো এই ম্যাট্রিক্স থেকে দেখো, প্রথম লাইন প্রথম কলাম বাদ, এই বাকি জিনিসটা আমার লিখতে হবে জেড মাইনাস এপসিলন মাইনাস পি 0 0 মাইনাস পি জেড মাইনাস এপসিলন এটসেট্রা, এগুলি সবই আবার লিখতে হবে। এইটাকে আমি বলবো টি ওয়ান। টি ওয়ান অর্থ কি তাহলে? টি ওয়ান অর্থ হলো ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এক্সক্লুডিং দ্য ফার্স্ট রো এন্ড ফার্স্ট ফার্স্ট কলাম। ঠিক আছে, তাহলে এখন আবার কোফ্যাক্টর অফ টি বের করার চেষ্টা করি। কোফ্যাক্টর, কোফ্যাক্টর অফ মাইনাস টি মানে কোন জিনিস? এই যে এই লাইনটা বাদ দিয়ে দিতে পারি আমি। আমি মাইনাস টি যদি বের করতে চাই, ধরো এইটা বের করতে চাই, তাহলে আমি এই লাইন এবং এই লাইন বাদ দিব, আর এইটা বের করতে চাইলে এই লাইন এবং এই লাইন বাদ করে দিব, দুইটাতেই একই রকম আসবে। তাহলে এটাকে কিভাবে করে লিখবো? আমি লিখবো হলো এরকম, মাইনাস ডিটারমিনেন্ট। কেন মাইনাস আসলো? কারণ হলো এটার রো এবং কলামের আমাদের একটা -1 ইন্টু রো প্লাস কলাম, রো নাম্বার এবং কলাম নাম্বার, এটা দিয়ে একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করার জন্য এখানে একটা মাইনাস আসবে। তারপর আমি লিখবো, আমি প্রথমে লিখবো উপরের লাইনটা বাদ, নিচের লাইনের ভিতর শুধু এইটা থাকবে, মাইনাস পি 0 ডট ডট ডট, আর এইখানে একটা লাইন আমার বাদ যাবে, তারপর আসবে আমার -p 0 0 জেড মাইনাস এপসিলন মাইনাস পি 0 এটসেট্রা। এইভাবে আমি জিনিসটা কমপ্লিট করব। দিস ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডি2। ডি2 মানে কি? আমি যদি মাইনাস টিটাকে আমি বাদ দিতে চাই, তাহলে দুইটা রো এবং দুইটা কলাম আমি বাদ দিয়ে দিব তার সাথে। আর ডি2 হলো নির্ণায়ক, দুইটা রো এবং দুইটা কলাম বাদ দিয়ে নির্ণায়ক, তার সাথে মাইনাস টি গুণবে। এটা তোমরা নিজেরা আরেকটু শেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডিএন? এন determinant determinant of the matrix of the matrix with first and rows and columns deleted। ঠিক আছে, এটা হলো কি। এখন আমরা তাহলে সম্পূর্ণ ডিটারমিনেন্ট কত বাইর করতে পারি? নাও আই ক্যান রাইট p equal to z minus epsilon into cofactor of z minus epsilon minus t into cofactor of -p। এই সূত্রটা আমি এখন ব্যবহার করবো, এগুলি আমি সবই বের করে ফেলছি। এটা সমান সমান কত? জেড মাইনাস এপসিলন ইন্টু পি 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু পি। তাহলে ইন জেনারেল আমি কি লিখতে পারি? ইন জেনারেল পি এন ইকুয়াল টু n+1 মাইনাস পি স্কোয়ার পি n+2। এইভাবে আমি এটাকে লিখতে পারি। তাহলে গ্রিনস ফাংশন আমি কি লিখবো? গ্রিনস ফাংশন G11 z equal to p1 divided by z minus epsilon p1 minus
টি স্কোয়ার ডি টু দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমি নিচে নিচে দিয়ে ভাগ করতে পারি, ভাগ করলে হয়ে যাবে 1/, জেড মাইনাস এপসিলন মাইনাস টি স্কোয়ার ডি টু /d1। ঠিক আছে, এখন এইটাকে আবার আমি এই যে ভাগফলটা, সেটাকে আবার আমি লিখতে পারি, এটাকে আমি কন্টিনিউয়াসলি লিখে দিতে পারি এরকম ভাবে। এই যে রেজাল্টটা পাবো 1 z - এপসিলন মাইনাস টি স্কোয়ার, আবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে z - এপসিলন মাইনাস টি স্কোয়ার d3/dt। তারপরে আমি এটাকে যদি আমি করতেই থাকি তাহলে এই ধরনের একটা রেজাল্ট আনবো, 1 z - এপসিলন মাইনাস টি স্কোয়ার z - এপসিলন মাইনাস টি স্কোয়ার z - এপসিলন মাইনাস টি স্কোয়ার z - এপসিলন, এইভাবে এটা যেতেই থাকবে। ঠিক আছে, তার মানে এইখন আমি এই g11 এর ক্যালকুলেশনটা সহজেই করতে পারবো। এখন আমার এখানে কি সুবিধা ছিল, এখানে যে আমি ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সেই ম্যাট্রিক্সটা যদি তুমি একটু গঠনটা খেয়াল করো, এটা একটা ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স। ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, যার একটা ডায়াগোনাল এলিমেন্ট আছে এবং দুইটা অফ ডায়াগোনাল এলিমেন্ট আছে, এরকম যদি থাকে তখন তাকে আমরা বলি ট্রাই ডায়াগোনাল। The above calculation was possible because we had a tridiagonal. Tridiagonal matrix এর ফর্মটা কেমন, এরকম দেখতে। এই হলো ডায়াগোনাল টার্ম, আর একটা অফ ডায়াগোনাল টার্ম, একটা অফ ডায়াগোনাল টার্ম, এইরকম যদি কোনো ম্যাট্রিক্স থেকে আর বাকি সবগুলি টার্ম জিরো, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় ট্রাইডায়াগোনাল। যখন আমি তো একটা লিনিয়ার চেইন নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা দেখা যাচ্ছে যে একটা ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি পেয়েছিলাম, যার জন্য এটা খুব সহজে আমি ক্যালকুলেট। কিন্তু যখন আমি স্কোয়ার ল্যাটিস ব্যবহার করতেছি, বাট স্কোয়ার ল্যাটিস স্কোয়ার ল্যাটিস leads us leads us to a sparse heterogeneity. এই স্পার্স হ্যামিল্টনিয়ান কোনটা, এটা কিন্তু ট্রাইগার ডায়াগোনাল না। তোমরা যদি খেয়াল করো দেখো, এখানে প্রতিটা লাইনে 5টা করে এলিমেন্ট আছে, প্রতিটা লাইনে আমি 5টা করে এলিমেন্ট, এটা হতে পারে এটা 1000 বাই 1000 ম্যাট্রিক্স, কিন্তু 5টা এলিমেন্ট আমরা পাবো, যেখানে একটা হলো গিয়ে এপসিলনের টার্ম আর 4টা হলো টি এর টার্ম। রিয়েল রিয়েল ল্যাটিস যখন আমরা যোগ, এখন এটা তো একটা মডেল সিস্টেম, একটা স্কোয়ার ল্যাটিস, কিন্তু রিয়েল সিস্টেমে এটা হয়তো 12টা হতে পারে, 16টা হতে পারে, কিন্তু এখানে আমরা পাচ্ছি 4টা অফ ডায়াগোনাল টার্ম আর একটা ডায়াগোনাল টার্ম। তাহলে এই জিনিসটা দিয়ে আমি আসলে যে ক্যালকুলেশনটা এর আগে করলাম সেটা করা সম্ভব না। তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো আমরা এমন একটা মেথড ব্যবহার করতে হবে যেন আমি এই জিনিসটাকে ট্রাই ডায়াগোনালে পরিণত করতে পারি। ঠিক আছে, তো আমরা কি মেথড ব্যবহার করব, আমরা এরপরে ব্যবহার করব কি, একটা রিকার্সন নামে একটা জিনিস ব্যবহার না, প্রিডিক্টর convert the convert the Hamiltonian sparse Hamiltonian tridiagonal
ট্রাইডাগোনাল হ্যামিল্টন। আমরা তাহলে স্পার্স হ্যামিল্টনিয়ানটাকে ট্রাইডাগোনাল হ্যামিল্টনে কনভার্ট করব। ফর দিস রিজন change our basis আমরা বেসিসটা চেঞ্জ করে ফেলবো। ধরো বেসিসটা আগে ছিল এরকম, নতুন আমার নিউ বেসিস, এটাকে আমি এইভাবে চিহ্নিত করলাম নিউ বেসিস। এটা প্রথমে ওয়ানটাকে আমি ওয়ানই ধরবো, ঠিক আছে? আমরা নতুন যে বেসিস নিব সেখানে ওয়ানটাকে ওয়ানই ধরবো, কিন্তু টু যখন নিব তখন আমি নিব এইচ ওয়ান মাইনাস এ ওয়ান। তারপরে এইভাবে, বাট টু এর পরে যখন আমি এর থেকে বড় নিব এন প্লাস ওয়ান, এটা হবে এইচ এন মাইনাস এ এন এন মাইনাস টি এন স্কোয়ার এন মাইনাস ওয়ান। এটা এটা হলো তাহলে, এটা হলো n ইকুয়াল টু ওয়ান এর জন্য, n ইকুয়াল টু টু এর জন্য, আর এটা হলো n ইজ গ্রেটার দেন অফ ইকুয়াল টু থ্রি এর জন্য, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে an এবং bn এর মান আমরা বের করতে পারি এভাবে, where n ইকুয়াল টু n h n divided by n n and bn bn স্কোয়ার করতে হবে n divided by n মাইনাস ওয়ান n মাইনাস। এই হলো গিয়ে তোমার নতুন বেসিস বের করার উপায়। এখন এখন তুমি একটা এক্সাম্পল আমরা দেখাতে পারবো। এইটা আজকে আর শুরু করবো না, এটা আগামীকাল দেখাবো যে কিভাবে একটা স্কোয়ার ল্যাটিসে এই টার্মগুলি বের করা যায়। আমরা এখন এখানে আজকে শেষ করব, কারণ এরপরে আবার আমার আরেকটা ক্লাস আছে, 10 মিনিট আমার নিতে হবে। তো আমরা আজকে কি শিখলাম? এই যে মেথডটা, this method which converts converts old basis to new basis in such a way that এটা তৈরি করতেছি in such a way that a sparse sparse Hamiltonian converts to tridiagonal Hamiltonian is called recursion. এর এক্সাম্পলটা আগামীকালকে আমরা শিখব। এটা একটা এক্সাম্পল কিভাবে বের করে, এটা আমরা কালকে দেব, ঠিক আছে? তো আজকে এখানে এই পর্যন্তই থাক, অনেক লম্বা ক্লাস করে লাভ নাই। তো আমি এইটার রেকর্ডিংটা দিয়ে দিব, আহ, আমার মোবাইলও চার্জ দিতে হবে। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো। কালকে কয়টা ক্লাস নিবো বলো? 8:30টায় নিতে চাচ্ছি না, কারণ তখন তোমাদের সাথে মনে হয় আমার ক্লাস ছিল 8:30টায়, পরে হলো কি 8:30টায় ক্লাস, 9:30টায় ক্লাস নিবে? স্যার রাত 9টায় স্যার নিবে। উনি আজকে স্যার রাত রাতে ক্লাস 9টায় নিতে নিবে। চাইছেন। আচ্ছা, তাহলে কালকেও আমরা 9:30টায় ক্লাস করি নাকি? হ্যাঁ স্যার, করতে পারি, এই টাইমে করতে পারি স্যার।
আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে স্যার। আমাকে কালকে দেখাও করার